হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই বলেছিলে যে ফিজিক্যাল সায়েন্স স্যার এই কোশ্চেনগুলো অ্যান্সার করে দাও। যে কোশ্চেনগুলো আমি পিডিএফ অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি, আর পিডিএফটা অলরেডি আমি শেয়ারও করে দিয়েছি তোমাদের যে হোয়াটসঅ্যাপ, আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে। তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, তারা যুক্ত হয়ে গেলেই এই কোশ্চেনগুলোর পিডিএফ তারা সেখান থেকে পেয়ে যাবে। তো তোমরা অনেকেই কমেন্টে লিখছো বা জানাচ্ছ আমাকে পার্সোনালি যে এই প্রশ্নগুলোর উত্তরটা রেডি করে দেওয়ার জন্য। তো তোমাদের জন্যই আমি এই কোশ্চেনের উত্তরগুলো খাতায় লিখিনি বা আমি নোট তৈরি করিনি, কিন্তু আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যে বইয়ের কোন জায়গায় আছে। তোমরা সেটা স্ক্রিনশট দিয়ে নেবে একটুখানি ভিডিওটা চলাকালীন, ঠিক আছে? আমি কিছুক্ষণের জন্য রাখবো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে? দিয়ে যদি খাতায় লিখে নিতে পারলে লিখে নেবে, আর যদি বই থাকে বইতে দাগিয়ে নেবে। আমি দুটো বই ইউজ করবো, একটা হচ্ছে অভিনব পদার্থবিদ্যা মানে ভৌতবিজ্ঞান ভট্টাচার্য ব্রাদার্সের, আর একটা হচ্ছে রায়মার্টিনের মানে বই, ঠিক আছে? বেসিক্যালি আমি টেক্সট বুকটা ইউজ করবো বেশি, ঠিক আছে? তো তোমাদের যাদের এই বইটা আছে তারা একটু দাগিয়ে নেবে, আর যাদের নেই তারা স্ক্রিনশট দিয়ে নেবে, বা তোমাদের বইতে খোঁজ করলেও পেয়ে যাবে উত্তরগুলো, ঠিক আছে? তবে আসলে এমন তো নয় যে তোমরা কোনো কোশ্চেনের উত্তর খুঁজে পাওনি, কিছু কিছু নিশ্চয়ই পেয়েছো, আর কিছু কিছু বেঁধে গেছে। যেগুলো বেঁধে গেছে সেই কোশ্চেনগুলো একটু দেখে লিখে নেবে, ঠিক আছে? তো মানে এখন নোট তৈরি করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে, কারণ তোমাদের দুদিন পরেই তোমাদের পরীক্ষা, সেই জন্য আর কি এটা করছি। আর আমি উত্তরগুলো প্রত্যেকটা উত্তরে তোমাদের দাগিয়ে দেবো, প্রত্যেকটা উত্তরে দাগিয়ে দেবো, সঙ্গে তোমাদের কিছু শর্ট কোশ্চেন বলে দেবো, আর কিছু ম্যাথামেটিক্স বলে দেবো, কোন কোন ম্যাথ করবে, ঠিক আছে? এগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যেহেতু এটা একটা তোমরা হচ্ছে মেম্বারশিপে পেয়েছো ভিডিওটা, সুতরাং তোমাদের কিন্তু ফুল 100% সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকেই, ঠিক আছে? আরও অনেক এক্সট্রা কিছু তোমরা পাবে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে, ঠিক আছে? তো চলো, বলছে ফিজিক্যাল সায়েন্স সাজেশনের প্রথম কোশ্চেন কী বলছে, যে ওজোন স্তর ধ্বংসে যে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির মানে সূর্যরশ্মির ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো। এই উত্তরটা তোমরা কোথায় পেয়ে যাবে? এই উত্তরে তারপরে দেখো দেওয়া আছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। এই দুটো উত্তর একসঙ্গে বলছি। দেখো, ওজোন স্তর ধ্বংসে সূর্যরশ্মির বা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব কী, এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে? আর একটা বলছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী, এখান থেকে এটা শুরু করে এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা ঝটপট। দেওয়ার পরে এবার দেখো পরের কোশ্চেন কী বলছে। পরের কোশ্চেন বলছে যে ওজোন স্তর কীভাবে উৎপত্তি হয়। তো ওজোন স্তর কীভাবে উৎপত্তি হয় দেখে নাও। এই যে দেওয়া আছে ওজোন স্তরের উৎপত্তি, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের কিন্তু সবটা লিখতে হবে, 1 নম্বর পয়েন্ট সবটা। তো ওজোন স্তরের উৎপত্তি কীভাবে হয়, ঠিক আছে? তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে যে গ্রিন হাউস প্রভাব কাকে বলে। তাই গ্রিন হাউস প্রভাব কাকে বলে এটা কোথাতে লিখবে দেখে নাও। এটা তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, সঙ্গে এই জায়গাটা লিখে দিও গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, এটা একেবারে লিখে দিও, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে গ্লোবাল ওয়ার্মিং কমানোর 3টি উপায় আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিং কমানোর 3টি উপায় আলোচনা করো, দেখে নাও। এই যে 3টি উপায় এখানে দেওয়া আছে, অনেকগুলো উপায় দাগ দেওয়া আছে। দেখো, যে অংশগুলো দাগ দেওয়া আছে এইগুলোই বললে হবে, ঠিক আছে? এই পর্যন্ত বলতে হবে, হচ্ছে তোমার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়গুলো, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলা হয়, তো ওপরে রাখি এটা। তারপরে কোশ্চেন কী বলেছে যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর দুটি প্রভাব উল্লেখ করো। তো বিশ্ব উষ্ণায়ন কই দেওয়া আছে দেখে নাও। এই যে দেওয়া আছে উপরে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলা হয়, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। এবং একই সঙ্গে দিয়েছে যে এর দুটি প্রভাব উল্লেখ করো। তা বিশ্ব উষ্ণায়নের প্রভাব তো দেখতেই পাচ্ছ, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব এখানে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়েন্ট করে করে দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর মূল লক্ষ্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি আগেও বলেছি আবারও বলছি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়। এই যে এখান থেকে এই পর্যন্ত স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়, এর মূল লক্ষ্যগুলো কী কী আছে। এই যে মূল লক্ষ্যগুলো একটা দুটো, মোট দুটো লক্ষ্য এখানে দেওয়া আছে। তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের প্রত্যেকের বইতেই দেওয়া আছে যদিও, তুমি এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে এটা তোমরা খাতায় একটু লিখে নেবে, ঠিক আছে? বা না লিখলেও তোমরা এই মোবাইল থেকে একটু পড়ে নেবে, মোবাইলে স্ক্রিনশট আকারে থাকলে এখান থেকে পড়ে নেবে। লিখে নিলে বেশি ভালো হয়, তার কারণ তোমাদের কিন্তু এটা একদম মাধ্যমিক পর্যন্ত কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তারপরে তোকে বলেছে যে জ্বালানি তাপন মূল্য কাকে বলে, ইয়ার একক লেখো। জ্বালানি তাপন মূল্য এই দেওয়া আছে, জ্বালানি তাপন মূল্যের সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত। এর আরেকটা নাম হচ্ছে ক্যালোরিফিক মান কাকে বলে, এর আরেকটা নাম কি, ক্যালোরিফিক মান কাকে বলে, ঠিক আছে? দাগিয়ে নাও, তাই এককগুলো দেখে নাও একটু। এককগুলো তলায় দেওয়া আছে, কিলো জুল, জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম, এইগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু এর একক, ওকে? তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে বায়োমাস শক্তি কাকে বলা হয়। নেক্সট কোশ্চেন কী বলছে,
এই যে তারপরে কোশ্চেন কী বলছে, বায়োমাস শক্তি কাকে বলে, বায়োগ্যাস কাকে বলে, তাই তো। তো বায়োমাস শক্তি কাকে বলে দেখে নাও, এই জায়গার থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে বায়োমাস শক্তি, ঠিক আছে। এটা এটা অনেকের বইতে নাও পেতে পারো, এখান থেকে এই অবধি লিখতে হবে। আর বায়োগ্যাস শক্তি বায়োগ্যাস কাকে বলে দেখে নাও, বায়োগ্যাসটা দেখে নাও, এই যে দেওয়া আছে, এই যে বায়োগ্যাস বলে, এখান থেকে লিখতে হবে, ঠিক আছে। বায়োগ্যাস কাকে বলে। তারপরে বলেছি দেখো কাকে কেন সুইট গ্যাস বলা হয়, দেখো এই পরের কোশ্চেন দেওয়া আছে, কাকে কেন সুইট গ্যাস বলা হয়। এটা কোথায় পাবে তোমরা, এটা এখানেই পাবে, একটু নিচের দিকে আসলেই, যে সুইট গ্যাস কাকে বলা হয়, যে মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়, তার কারণ এই যে দেওয়া আছে এখানে, যে না থাকার জন্য, স্টোরেজ না থাকার জন্য একে সুইট গ্যাস বলা হয়। এতে 3 নম্বর যে পয়েন্টটা সেটা লিখতে হবে, এতে থেকে শুরু করবে না, লিখবে মিথেন হাইড্রেটে বা মিথেন গ্যাসে, ঠিক আছে। মিথেন গ্যাসে লিখবে যে মিথেন গ্যাসে যে অধিক সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এর মধ্যে শরীর এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর কোনো গ্যাস বা স্টোরেজ থাকে না বলে একে সুইট গ্যাস বলা হয়। এরপরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, যে কয়লা খনির মিথেন গ্যাস আহরণ পদ্ধতি আলোচনা করো। এই পর্যন্ত উত্তরটা হচ্ছে এই যে কয়লা খনির মিথেন গ্যাসের আহরণ পদ্ধতি, 1টা 2টো এই পর্যন্ত লিখতে হবে, 2টো 3টে পয়েন্ট করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখতে হবে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন দিয়েছে মিথেন হাইড্রেট কী। মিথেন হাইড্রেট কী কোশ্চেনে তোমরা পরের পাতায় পেয়ে যাবে মিথেন হাইড্রেট কী, তা তোমরা এখান থেকে সবটা লিখবে। কে আগুনে বরফ বলা হয় এই পর্যন্ত একদম, ঠিক আছে, দেখে নাও, কে আগুনে বরফ বলা হয় এই পর্যন্ত তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর চ্যাপ্টার গ্যাসের আচরণ। তারপর 2 নম্বর চ্যাপ্টারে কী বলছে, 2 নম্বর চ্যাপ্টার থেকে বলছে গ্যাসের আচরণ। এখানে তো প্রথমটা বলে দেওয়া ছিল 1 পাস্কেল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, দেখে নাও উত্তরটা এ দেওয়া আছে, 1 পাস্কেল সমান 10 নিউটন পার মিটার স্কোয়ার, আর 1 নিউটন পার মিটার স্কোয়ার, আর 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তারপরে তোকে বলেছে বয়লের সূত্রটি বিবৃত করো। তারপরে কোশ্চেন কী দিয়েছে, যে বয়লের সূত্রটি বিবৃত করো। তো বয়লের সূত্র কোথায় পাবে তোমরা, এই যে বয়লের সূত্র পেয়ে যাবে এখান থেকে এই অবধি পাবে। যদি বয়লের সূত্র দিয়ে দেয় সঙ্গে এদের সঙ্গে কিন্তু এদের এটা দিয়ে দেবে, যে বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটো কারা কারা আছে, এই দুটো কিন্তু একবার লিখে দেবে, ঠিক আছে। তারপরে বলেছে বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটি কী কী এক্ষুনি বললাম, এবং চলরাশি দুটো কী কী, চলরাশি কারা, আয়তন আর চাপ, এটা চলরাশি। আর ধ্রুবক রাশি কারা কারা, উষ্ণতা আর গ্যাসের ভর, ঠিক আছে। উষ্ণতা আর গ্যাসের ভর হচ্ছে ধ্রুবক রাশি, আর চলরাশি হচ্ছে আয়তন এবং চাপ, এই দুটো কিন্তু চলরাশি। বেলুনে ফু দিলে বেলুনের চাপ এবং আয়তন বাড়ে, ঠিক আছে। এটা কি বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে, ব্যাখ্যা করো। এই উত্তরটা কোথায় পাবে তোমরা, এই উত্তরটা পাবে তোমরা এই জায়গাটায়, এই যে বেলুনে ফু দিলে, এই কোশ্চেনটা করবে, সঙ্গে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই করবে এইটা। অঙ্কটাও দাগিয়ে নাও তোমাদের বইটা খুলে, এই কোশ্চেনে কিন্তু এই অঙ্কটা কিন্তু অবশ্যই করবে, 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এখান থেকে 1 নম্বর অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা করবে, আশা করি বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছিল, চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র বিবৃত করো, চার্লসের সূত্র থেকে পরম শূন্যতার সংজ্ঞা দাও, তাই তো। দেখে নাও চার্লসের সূত্র কী বলছে, চার্লসের সূত্র এখানেই লেখা আছে, এই জায়গার থেকে এ অবধি লিখতে হবে, তোমাদের প্রত্যেকের বইতে এটা পাবে, অসুবিধা নেই। নেক্সট দেখো বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্যতার সংজ্ঞা দিতে হবে। তো চার্লসের সূত্র থেকে পরম শূন্যতার সংজ্ঞা লিখতে গেলে এখান থেকে অবধি লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে যে তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে। তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল। তারপরে তোকে বলেছে একটা কোশ্চেন, যে পরম বা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তো এই উত্তরটা কিন্তু এই যে পরম বা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই জায়গাটা তোমাদের মধ্যে নাও থাকতে পারে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে তোকে বলেছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি লেখো। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তবে তার আগে একটা অঙ্ক দিয়ে দিই এখান থেকে একটা জিনিস করবে তোমরা, এখানে বলা হয়নি এটা, এই যে এখানে যে গ্রাফটা পি বনাম ভি এর গ্রাফটা বয়েলের সূত্রে, তারপরে পিবি বনাম পি গ্রাফটা, আর হচ্ছে পি বনাম 1/ভি গ্রাফটা, এই 3টে গ্রাফ কিন্তু এখানে তোমরা গ্রাফের প্রকৃতিগুলো করবে। যেমন প্রথমটা পি বনাম ভি এর গ্রাফের প্রকৃতি সমবড়া বৃত্তাকার, তারপর এটা হচ্ছে পিবি বনাম পি লেখার গ্রাফের প্রকৃতি কেমন হবে, এই যে পি লেখো যদি পি অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে, পি অক্ষের সমান্তরাল হয়। আর পি বনাম 1/ভি লেখো চিত্র কী হবে, এই যে লেখা আছে দেখো এখানে মূল বিন্দুগামী সরলরেখা হতে হবে, সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। এই 3টে জিনিস কিন্তু খুব ভালো করে এখান থেকে করবে। তারপর নেক্সট চলে এসো তোমরা, নেক্সট আসবে তোমরা এখান থেকে অঙ্ক দেখবে এইটা, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু তোমরা এখান থেকে দেখবে, খুব ভালো একটা অঙ্ক দিয়েছি, সঙ্গে এই অঙ্কটাও দেখবে, দুটোই দেখবে, ঠিক আছে। অঙ্কটাও করে দেওয়া আছে। তারপর বলেছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, এই যে দেওয়া আছে এখানে, এটা পুরো এখান থেকে শুরু করে, ঠিক আছে, এটা তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে,
বয়ল এবং চার্জির সমন্বয়ের সূত্র কিন্তু এটা, ঠিক আছে। তারপরে তোকে বলে যে বয়ল এবং চার্জির সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করে বললাম কোন ছত্রে বাস্তব গাছগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কী হবে উত্তরটা? খুব উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে, খুব উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। তবে লেখা আছে যে খুব নিম্নচাপে এবং অতি উচ্চ উষ্ণতায়, লেখা আছে খুব নিম্নচাপে এবং অতি উচ্চ উষ্ণতায় গ্যাসগুলির আয়তন উষ্ণতা উচ্চ হলে তারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপর বলেছে অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্র দেখো নিচের দিকেই আছে, কি বলছে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখতে হবে কিন্তু, ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র, ঠিক আছে। তারপরের কোশ্চেন কী বলেছিল? বলেছিল যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু হওয়ার কারণ আলোচনা করো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু হওয়ার কারণ এখান থেকে এই অবধি লিখতে হবে তোমাদের, তাই তো, এখান থেকে এই অবধি লিখতে হবে। তারপরে কোশ্চেন দিয়েছে দেখো যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো আদর্শ গ্যাস সমীকরণটা কোথায় লেখা আছে দেখো, এই যে এর প্রতিষ্ঠাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা। তারপরে দেখো দেওয়া আছে, তারপরে কোশ্চেনে কী দেওয়া আছে দেখো যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করো, তাই তো, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয়। তো দেখে নাও আর এর মাত্রা সংকেত এই যে বের করা আছে, ঠিক আছে। এখান থেকে একক নির্ণয় করতে গেলে এই যে আর এর একক নির্ণয় করা আছে এখান থেকে, ঠিক আছে, আর এর একক নির্ণয় করা আছে। এই যে আর এর একক সিজিএস এসআই, সিজিএস এসআই ব্যবহারিক এবং ব্যবহারিক, এগুলো এককগুলো চারটেই বলে দেওয়া আছে। তারপরে তোকে বলেছে যে আর এর মান, তারপরে যে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত, এটা দেখে নাও। লিটার অ্যাটমসফিয়ার একক কেন, তোমার তিনটেই মুখস্থ করবে, চারটেই, 1 2 3 4। লিটার অ্যাটমসফিয়ার একক মানে এককে বলেছে 0.082 হয় আমি জানি, কিন্তু তোমাদের কিন্তু চারটেই মুখস্থ করতে হবে, কারণ যে কোনো একটা আসতেই পারে। তারপরে কোশ্চেন থেকে বলেছে গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি আলোচনা করো, 5টি। সেখানে অনেকগুলো মূল স্বীকার্য দেওয়া আছে, এখান থেকে বেছে বেছে 5টা মুখস্থ করবে, ঠিক আছে, বেছে বেছে 5টা কিন্তু মুখস্থ করবে। তারপরে দেখো বলেছে কী কোশ্চেন দিয়েছে তারপরে যে গ্যাসের অণুগুলির বেগ এবং চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। গ্যাসের অণুগুলির বেগ এবং চাপের ওপরে উষ্ণতার প্রভাব, এটা তোমরা লিখবে এই জায়গার থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, আলোর চ্যাপ্টারে চলে যাও। নেক্সট আমাদের আছে আলোর চ্যাপ্টার, ঠিক আছে। আলোর চ্যাপ্টারে কী বলছে দেখো, আচ্ছা এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই করবে, তো আগের কথায় চলে যাও। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, উদাহরণ 2, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। আর এখান থেকে এই কোশ্চেনটা অবশ্যই করবে, এই যে এই কোশ্চেনটা রাইমেটিন বইতে অনেক জায়গায় পেয়েছিলাম, যে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার মোটামুটি হয়ে গেল আমাদের। তো আলোর চ্যাপ্টারে চলে যাও। আলোতে কী বলছি দেখো, আলোতে বলছে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলা হয়। দেখে না উত্তল দর্পণের মুখ্য প্রকাশ এই যে কাকে বলা হয়, এখান থেকে পাবে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে যে প্রতিসরণের সূত্রগুলি আলোচনা করো, এসনের সূত্রটি লেখো। তো প্রতিসরণের সূত্রগুলো কোথায় আছে দেখো, প্রতিসরণের সূত্রগুলি আলোচনা করো এবং এসনের সূত্রটি লেখো। এই যে প্রতিসরণের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রকেই বলা হচ্ছে এসনেলের সূত্র, ওকে। তারপরে বলেছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলা হয়। পরম প্রতিসরাঙ্ক কাকে বলা হয়, এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্তকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলেছে আমাদের তারপরের কোশ্চেন দেখে নাও যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই যে দেওয়া আছে এটা, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়া আলোর প্রতিসরণের চ্যুতিকোণ, এই দেওয়া আছে, ঠিক আছে। সবটা লিখতে হবে এখান থেকে। এই কোশ্চেনটা কিন্তু বাড়িতে ভালো করে করবে, উদাহরণ 1, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো যে প্রমাণ করো যে কোনো আলোক রশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলেও আপাতিত এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তো দেখে নাও উত্তরটা, এই যেখানে দেওয়া আছে, এই যে এখান থেকে শুরু করে ভালো করে দেখে নাও উত্তরটা, এই জায়গা থেকে শুরু করে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন কী বলছে দেখো যে আলো আছে, তারপর চ্যুতিকোণের রাশিমালা, তোমরা সবাই জানো যে এখান থেকে এটা এই পর্যন্ত লিখতে হয়, তাই তো। চ্যুতিকোণের রাশিমালা চিত্রসহ কিন্তু এই যে এইটুকু স্ক্রিনশটে মেরে রাখতে পারো, ঠিক আছে।
তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলা হয়। তো লেন্স চলে এসো, লেন্সের আলোক কেন্দ্র, এই যে লেন্সের আলোক কেন্দ্র দেওয়া আছে এখানে, এই যে এখান থেকে এ অবধি মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখে নাও, এখান থেকে এ অবধি মুখস্থ করতে হবে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলা হয়। তারপরে কি বলেছে, বলেছে উত্তর লেন্সের মুখ্য ফোকাস বলতে কী বোঝো, কাকে বলে, উত্তর লেন্সের মুখ্য ফোকাস কাকে বলা হয়। তো উত্তর লেন্সের মুখ্য ফোকাস কই, দেখে নাও, এই যে উত্তর লেন্সের মুখ্য ফোকাস, অ্যাকচুয়ালি প্রথম মুখ্য ফোকাস বলতে চাইছে এখানে। ঠিক আছে, এখান থেকে অবধি সবটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, যে উত্তর লেন্স দ্বারা কীভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এই যে উত্তর লেন্স দ্বারা কীভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব, তো তোমরা পাবে এখানে এই পাশে, উত্তর লেন্স দ্বারা কীভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব, এটা পুরোটা লিখতে হবে কিন্তু উইথ চিত্র, এই চিত্রটা। আর পরের কোশ্চেন থেকে দেওয়া আছে যে উত্তর লেন্সের দ্বারা কীভাবে অসৎ সমশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। এই যে অসৎ সমশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব 3 নম্বরটা। ঠিক আছে, উইথ চিত্র কিন্তু। ঠিক আছে, এভাবে চিত্রটা কিন্তু আঁকতে হবে। তারপরে দেখো দেওয়া আছে যে বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার কী। এই যে বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার দেওয়া আছে এখানে, মুখস্থ করে ফেলবে এটা। সেই সাথে সাথে তোমরা কিন্তু এই ছকটা মুখস্থ করবে, এই ছকটা দেওয়া আছে, এই ছকটা মুখস্থ করবে। তারপরে দেখো কী বলেছে, যে রৈখিক বিবর্ধন কাকে বলে, এর একক ও মাত্রা লেখো। রৈখিক বিবর্ধন কাকে বলে, এর একক ও মাত্রা। রৈখিক বিবর্ধনটা দেখে নাও, পরবর্তী দেওয়া আছে এখান থেকে এই অবধি, এর এককহীন এবং মাত্রাহীন রাশি কিন্তু এটা। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সরল ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়। এই যে উত্তর লেন্স ব্যবহার করা হয়, তো দেওয়া আছে সরল ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তর হবে উত্তর লেন্স। ঠিক আছে, তারপরে বলেছে নিকট বিন্দু কাকে বলা হয়, সূত্রচকের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব কত, উত্তর হবে 25 সেন্টিমিটার। উত্তর কিন্তু নিকট বিন্দু কাকে বলা হয়, নিকট বিন্দু বলা হয়, দেখে নাও, এই যে এখান থেকে এই অবধি। ঠিক আছে, নিকট বিন্দু কাকে বলা হয়। তারপরে বলেছে সূত্রচকের ক্ষেত্রে দূরবিন্দু দূরত্ব কত হয়, সূত্রচকের ক্ষেত্রে দূরবিন্দু দূরত্ব হচ্ছে অসীম। ঠিক আছে, বলছে হাইপারমেট্রোপিয়া কি, এর সমস্যার কারণ এবং প্রতিকার উল্লেখ করো। হাইপারমেট্রোপিয়া কি, এর কারণ এবং প্রতিকার উল্লেখ করো। দেখে নাও, এই যে হাইপারমেট্রোপিয়া দেওয়া আছে। ঠিক আছে, এর প্রতিকারটা দেওয়া আছে, দেখো এই পাশে, এর কারণ দেওয়া আছে এখানে, আর প্রতিকার দেওয়া আছে এখানে। ঠিক আছে, তারপর কী কী কারণে মায়োপিয়া হতে পারে, তাহলে মায়োপিয়া যে যে কারণে হয় এই কারণগুলো মুখস্থ করতে হবে এখান থেকে 1 2 3 এই অবধি। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, তারপরে যেটা দেওয়া আছে সেটা দেখে নাও, আলোর বিচ্ছুরণ কাকে বলা হয়। তো আলোর বিচ্ছুরণ তোমরা কোথায় পাবে, এখানে পাবে, অতটা ইম্পর্টেন্ট না যদিও, এখানে পাবে তোমরা, আলোর বিচ্ছুরণ কাকে বলে। ঠিক আছে, তারপরে কী বলেছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হলেও টাইলগার কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন, এই উত্তরটা কিন্তু তোমরা এখানে পাবে, এই হলুদ ঘরের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে স্নেলের সূত্র থেকে প্রতিসরণকের সঙ্গে প্রতিসরণ কোণের সম্পর্ক ও তা থেকে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা করো। এটা তোমরা এখান থেকে এই পুরোটা লিখতে হবে কিন্তু, এখান থেকে শুরু করবে কিন্তু লিখবে পরের পাতা পর্যন্ত, একদম এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তারপরে বলেছে কি বলেছে, সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন, এই সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন। ঠিক আছে, সাদা কাপড়। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, লাল ফুলকে নীল দেখায়, নীল আলোয় কালো দেখায় কেন, তাই তো। উত্তরটা কী হবে, এই যে এটা হচ্ছে লাল কাজকে নীল আলোতে কালো দেখানোর কারণ কী, এই কাজটাকে তুমি কী করে দেবে, এই কাজটাকে কিন্তু তুমি করে দেবে হচ্ছে লাল ফুল, তাই তো, ফুল করে দেবে। ওকে, তারপরে কোশ্চেন কী বলছে দেখো, তারপরে কোশ্চেন বলছে যে গামারশ্মির দুটি ব্যবহার এবং এটি ক্ষতিকারক প্রভাব লেখো। গামারশ্মির দুটি ব্যবহার, তো গামারশ্মি দেখে নাও, এই গামারশ্মির দুটি ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব এই দেওয়া আছে, এর ব্যবহার এবং এই পাশে ক্ষতিকারক প্রভাব দেওয়া আছে। ঠিক আছে, তিনটেই পড়বে কিন্তু, এক্ষেত্রে গামারশ্মি এবং হচ্ছে অতিবেদী রয়েছে, তিনটেই কিন্তু পড়বে। তারপরে তোকে বলেছে যে
আলোর বিক্ষেপণ কাকে বলা হয়, উদাহরণ দাও। আলোর বিক্ষেপণ কাকে বলে, এখান থেকে স্ক্যাটারিং, এখান থেকে এ অবধি পড়তে হবে। ঠিক আছে, একই সঙ্গে দিয়েছে কি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, এখান থেকে এ অবধি পড়বে। তারপরে বলেছে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করার কারণ কি, এখান থেকে এ অবধি পড়বে। এইটা ঠিক আছে, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহারের কারণ। আরেকটা কোশ্চেন এখান থেকে হয় র্যালের সূত্র। র্যালের সূত্রটা কী বলছে একটু দেখে নেবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। ঠিক আছে, র্যালের সূত্র। তারপরে কী আছে আমাদের, তারপরে আছে অষ্টক সূত্র। ঠিক আছে, পর্যায় সারণী এবং মৌলিক ধর্মের পর্যাবৃত্ততা। তারপরে দেখো কী বলেছে, পর্যায় সারণী এবং মৌলিক ধর্মের পর্যাবৃত্ততা। এখানে কী বলছে, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো। তো কোথায় পাবে তুমি কোশ্চেনটা, এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তারপরে কোশ্চেন কী দিয়েছে, পর্যায় সারণী সম্পর্কিত লোথার মেয়রের সিদ্ধান্তটি লেখো। তাই তো, লোথার মেয়রের সিদ্ধান্ত দিয়েছে 2 নম্বর কোশ্চেনে। তো লোথার মেয়রের সিদ্ধান্ত দেখে নাও, এই যে লোথার মেয়রের সিদ্ধান্তটি লেখো। ঠিক আছে, তারপরে তোকে বলেছে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। তো তারপরে কোশ্চেন মেন্ডেলিভের পর্যায় সূত্রটা তোমরা এখান থেকে এই অবধি পেয়ে যাবে। তারপরে তোকে বলেছে যে মোজলের ধারণাটি লেখো, মোজলের সিদ্ধান্তের গুরুত্ব আলোচনা করো। তো এই কোশ্চেনটা তোমরা কোথায় পাবে, এই পাশে পাবে যে মোজলের ধারণা এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, এবং সিদ্ধান্তের গুরুত্ব এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন দিয়েছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তো আধুনিক পর্যায় সূত্র দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে আচ্ছা, তারপরে কতগুলো শর্ট কোশ্চেন দেওয়া আছে। আমি তোমাদের এখান থেকে একটা কথা বলে দিই, এই দেখো এই যেখানে আছে অনেকগুলো শ্রেণী দেওয়া আছে, কোনটা খাদ্য ধাতু, কোনটা ক্ষারীয় মিত্র ধাতু, কোনটা সন্ধিগত মৌল, সব পরপর দেওয়া আছে। 15 নম্বর শ্রেণীকে আগে শ্রেণীকে কী বলা হয়, 16 নম্বর শ্রেণী বা 14 নম্বর শ্রেণীকে কী বলে, এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এবারে দেখো দেওয়া আছে 15 নম্বরকে নিক্টোজেন বলা হয়, 16 নম্বরকে চ্যালকোজেন বলা হয়, এগুলো দেওয়া আছে। 17 নম্বরকে হ্যালোজেন বলা হয় এবং 18 নম্বরকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এই প্রতিটাই পড়বে কিন্তু ভালো করে। কাদেরকে নোবেল ধাতু বলা হয়, কাদেরকে প্রতিনিধি মৌল বলা হয়, কাদেরকে মুদ্রা ধাতু বলা হয়, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, বলছি এটি হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলা হয়, উদাহরণ দাও। তো এটা দেখতে গেলে তোমায় আসতে হবে একটু নিচের দিকে, একটু নিচের দিকে আইলে পেয়ে যাবে এই যে ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলা হয়, এখান থেকে এই পর্যন্ত মোট 11টা মৌলকে নিয়ে কিন্তু ইউরেনিয়াম উত্তর মৌল হয়। ঠিক আছে, তারপরে কী বলছি দেখো, তারপরে কোশ্চেন বলেছে যে আবার শর্ট কোশ্চেন আছে অনেকগুলো। তারপরে আমি এবার বড় কোশ্চেনে বলছি হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন। যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, এই যে দেওয়া আছে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে শুধু ব্যাখ্যা করলে হবে না, সেটা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি কী, 17 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি কী, তোমার হচ্ছে হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে না রাখার পক্ষে যুক্তি কী। ঠিক আছে, এই প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, একই উত্তর হবে সবগুলোই, ওই জন্য আমি আর আলাদা করে কোশ্চেন লেখাইনি কিন্তু এখান থেকে। ঠিক আছে, তারপরে বলেছে কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নেই, উত্তর পাশে দেওয়া আছে তেজস্ক্রিয়তা, চৌম্বক ধর্ম, বহুরূপতা। তারপরে দেখো পর্যায় বরাবর শ্রেণী বরাবর পারমাণবিক রাশিতে কীরূপে পরিবর্তিত হয়, আয়নাইজেশন শক্তি কাকে বলা হয়, পর্যায় ও শ্রেণী বরাবরের পরিবর্তনটি লেখো। তো কথা কাকে বলা হয়, পর্যায় ও শ্রেণী বরাবর কীরূপ পরিবর্তিত হয় এবং পর্যায় ও শ্রেণী বরাবর কোনো মৌলের জারণ ও বিজারণ ধর্মে কীরূপ পরিবর্তন ঘটে। এই যে 4-5টা কোশ্চেন বললাম, এই কোশ্চেনগুলো পরপর আমি এখানে উত্তরগুলো দেখে দিচ্ছি, দেখে নাও, পরপর দেখে নেবে উত্তরগুলো, আমি পরপর বলে যাচ্ছি। এই যে পারমাণবিক রাশিদের পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, তারপর পরের কথা উল্টাও, শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে আয়নাইজেশন শক্তির সংজ্ঞা দেওয়া আছে, পর্যায় বরাবর কী পরিবর্তন ঘটে, শ্রেণী বরাবর কী পরিবর্তন ঘটে। তড়িৎ কথার সংজ্ঞা দেওয়া আছে, তারপর পর্যায় বরাবর কীভাবে পরিবর্তন ঘটে, এখান থেকে এইটুকু লিখতে হবে, শ্রেণী বরাবর এখান থেকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো জারণ বিজারণ ধর্ম দেওয়া আছে, জারণ বিজারণ ধর্মের পরিবর্তনটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে হয়, সবটা কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের পরের চ্যাপ্টারে চলে যাও। পরের চ্যাপ্টারে বলেছে নিউল্যান্ডের সমযোজী এবং আইনীয় বন্ধন। সমযোজী এবং আইনীয় বন্ধনের কী বলছে প্রথম কোশ্চেন, বলেছে আইনীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো দেখে নাও পার্থক্যটা পরের বেলায় দেওয়া আছে, কী দেওয়া আছে, এই যে আইনীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের। তবে আমি বলবো এখানে দ্বিরাবদ্ধ এবং তড়িৎ পরিবাহিতা, এই দুটো পয়েন্ট ভালো করে বলে মুখস্থ করে যাবে। ঠিক আছে, দ্বিরাবদ্ধ এবং তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, তারপরে তাকে বলেছে সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড যৌগের মধ্যে 2টি পার্থক্য লেখো। সোডিয়াম ক্লোরাইড আর কার্বন টেট্রাক্লোরাইড যৌগের মধ্যে 2টি পার্থক্য, দেখে না উত্তরটা কী হবে। এই দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কিন্তু পার্থক্য এখানে দেওয়া আছে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে,
নেক্সট কোশ্চেনে কী বলছে আমাদের, যে অক্সিজেন অণু লুইস ডট গঠন সম্ভব নয় কেন? অক্সিজেন অণু লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয় কেন? আর হচ্ছে এটা উত্তর দেখে নাও, অক্সিজেন যৌগে লুইস ডট গঠন কেন দেওয়া সম্ভব নয়? এই যে অক্সিজেন অণুর লুইস ডট গঠন দেওয়া সম্ভব নয় কেন? কারণ এখান থেকে এইটুকু সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? সঙ্গে এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। আশা করি বোঝা গেল। আয়নীয় যৌগের সমবায়বদ্ধ ধর্ম দেখা যায় না কেন? আয়নীয় যৌগে সমবায়বদ্ধ ধর্ম দেখা যায় না কেন? এর উত্তরটা দেখে নাও তোমরা, বইতেই তোমাদের দেওয়া আছে। এই যে দেওয়া আছে এখানে, আয়নীয় যৌগের সমবায়বদ্ধ ধর্ম দেখা যায় না কেন? এই যে আয়নীয় যৌগের সমবায়বদ্ধ ধর্ম দেখা যায় না বা দেখায় না কেন, ঠিক আছে? তো তারপরে দেখো কী কোশ্চেন বলেছে, তারপরে কোশ্চেন বলেছে হচ্ছে লাস্ট কোশ্চেন, আমাদের লাস্টের দিকে একদম চলে আসছে। এই যে এই সেল গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু এই সেলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এর উত্তরটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে এই সেল গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু এই সেলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এখান থেকে এইটুকু লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি থেকে সংকেত ওজন কথাটি ব্যবহার বেশি যুক্তিযুক্ত কেন? ঠিক আছে, এর উত্তরটা তোমরা একটু দেখে নাও। এর উত্তরটা এখানে দেওয়া আছে, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটার থেকে সংকেত ওজন কথাটা ব্যবহার করাটা বেশি যুক্তিযুক্ত কেন? 2024 সালে মাধ্যমিকে এসেছিল, ঠিক আছে? তো এখান থেকে উত্তর লেখা শুরু করবে, আর এখান থেকে একটু স্ক্রিনশট মেরে নাও, মেরে নিয়ে আমি পরে পরে দেখাচ্ছি। এখন অনেকটাই আছে, এইগুলো এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলেছে যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na বন্ড Cl, তাই তো, Na বন্ড Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন? তাই তো, দেখে নাও। এই যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na বন্ড Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন? এই উত্তরটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, এখান থেকে এইটুকু, ঠিক আছে? এটা স্ক্রিনশট মেরে নাও, এটা কিন্তু বাড়িতে ভালো করে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কেন? দেখে নাও উত্তরটা কী হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যেই, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এই যে কোশ্চেনটা 2019 সালের কোশ্চেন, এই যে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, তারপরে দেখো বলে সমযোজ্যতা এবং সমযোজী যৌগ বলতে কী বোঝো? সমযোজ্যতা এবং সমযোজী যৌগ বলতে কী বোঝো? দেখে না উত্তরটা কী হবে। এই যে কী দেওয়া আছে, সমযোজ্যতা এবং সমযোজী যৌগ বলতে কী বোঝো, ঠিক আছে? এখান থেকে এটা সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই কথাও এক লাইন লেখা আছে, ঠিক আছে? এই পর্যন্ত, ওকে? তো এখান থেকে শুরু করে স্ক্রিনশট মেরে রাখতে পারো একদম এই পর্যন্ত কিন্তু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়, ঠিক আছে? এমন রকম যৌগের উদাহরণ দাও। অষ্টক সূত্র মেনে চলছে আর অষ্টক সূত্রের ব্যতিক্রমও দেখা যাচ্ছে, এমন যৌগের উদাহরণ দাও। এই কোশ্চেনটা দেখে নাও, এই যে আছে যে অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়, এরকম যৌগের উদাহরণ দাও। 2024 সালের কোশ্চেন এটা, ঠিক আছে? 2024 সালের কিন্তু এটা কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো লুইস ডট গঠন দেখাবো বলে অনেকগুলো লুইস ডটের গঠন লুইস ডট গঠন দেখাতে বলছে, ঠিক আছে? এগুলো তোমরা মানবীতে পেয়ে যাবে, ঠিক আছে? এবং বইতেও পেয়ে যাবে। আর নিম্নলিখিত তড়িৎযোজী যৌগগুলির গঠন দেখাও, এই যে দেওয়া আছে,
ঠিক আছে, একটা বইতে দেখে দিচ্ছি। MgCl2 CaO এবং এই যে এটা নাও কী দেওয়া আছে, MgCl2 এইটা এর গঠনটা দেওয়া আছে এখানে, CaO এর গঠন দেওয়া আছে এখানে, আর NaCl এর গঠন দেওয়া আছে এখানে। আর কী কী দেওয়া আছে এখানে, NaCaH2 পরপর যেগুলো দেওয়া আছে আমি বলে দিচ্ছি কোনগুলো সেটা, ঠিক আছে। সেগুলো তোমার হচ্ছে এই যে H2 দেওয়া আছে, F2 দেওয়া আছে, HCl দেওয়া আছে, HF দেওয়া আছে, H2O, CH4 আছে, NH3, তারপরে দেওয়া আছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, C2H2, C2H4, ঠিক আছে। এই সবগুলো কিন্তু দেওয়া আছে, এই যে সবগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে নামগুলো লেখা আছে সবগুলো দেওয়া আছে। আর এখানে আরেকটা কোশ্চেন দেখে নাও, যে তরল বা গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড এটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদের এবারের এই চ্যাপ্টার থেকে আর কী ধরনের কোশ্চেন আসতে পারে একটু দেখে নাও। এই ধরনের কোশ্চেন তো বললাম, সেই সাথে সাথে তোমাদের আর যে ধরনের প্রশ্ন আসতে পারে, লুইস চিত্র তো আসবেই, বলেই তো দিচ্ছে লুইস চিত্র আসতে পারে। তো সেই সাথে সাথে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো একটু করবে। এই যে Cl2 অনুগঠিত হয় কিন্তু Ne2 বা He2 অনুগঠিত হয় না কেন? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে। একটা কোশ্চেন আছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। আর কি করবে, আচ্ছা এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা আমি বলছিলাম। এই যে XYZ দিয়ে 3 পারমাণবিক সংখ্যা দিয়ে দেবে, বলবে এদের কোনটি অ্যানায়ন গঠন করতে পারে, কোনটি ক্যাটায়ন গঠন করতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে বাড়ি থেকে, ঠিক আছে। এর উত্তরগুলো দেওয়া আছে, এর উত্তরগুলো দেখো দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে এই পাশটায়, আর এখানের ক্ষেত্রে দেওয়া আছে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা অনেক জায়গায় পেয়েছিলাম কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা এগুলো মোটামুটি করলে হয়ে যাবে, আর কোনো কিছু তেমন নেই তোমাদের করার মতন। এই কোশ্চেনগুলো করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। ম্যাথও বলে দিয়েছি কিছু কিছু, আর তোমাদের বলে দিয়েছি। তো তোমাদের একটা কথা বলি, তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আমি একটা ফ্রি ব্যাচ করাই, পিজি লেভার 2.0 তরফ থেকে একটা ফ্রি ব্যাচ আছে তোমাদের, ঠিক আছে। ফ্রি ব্যাচ শুধুমাত্র কী করা হয় সেখানে কিন্তু শুধুমাত্র ফিজিক্স নিয়ে ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। সপ্তাহে 2 দিন করে ক্লাস নেওয়া হয় গুগল মিটে, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, আলোচনা করা হয় গুগল মিটে। তো তোমরা চাইলে সেই ক্লাসগুলো কিন্তু জয়েন করতে পারো। সপ্তাহে 2 দিন করে করানো হয় রাত 9:30টার পরে, রাত কটায় 9:30 PM, ঠিক আছে। রাত 9:30টার পরে কিন্তু গুগল মিটে তোমাদের আছে ইউটিউব বলছে কেন, গুগল মিটে অনলাইনে ক্লাস করানো হয়, ফ্রি ব্যাচ অনলাইন, কিন্তু অনলাইনেটা আমাদের ফ্রি ব্যাচ, ঠিক আছে। তোমরা চাইলে সেই ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তার জন্য আমাদের এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবে, এই নাম্বারটায় তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে, যে 7479284838, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। যারা জয়েন হতে চাও এই নাম্বারে হাই লিখে পাঠাবে, এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে, তাহলে কিন্তু আমি সেই গ্রুপে তোমাদের, এবং তারা লিখে দেবে যে তোমার নামটা লিখে দিয়ে লিখবে যে তুমি সেই ফ্রি ব্যাচে জয়েন করতে চাও। যদি লিখে দিতে চাও তাহলে আমি তোমাদের সেই ফ্রি ব্যাচে জয়েন করে নেবো। তারপরে থেকে তোমরা যখনই আমি ক্লাস নিই তখন তোমরা জানতে পারবে এবং ক্লাস করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা সেই ফ্রি ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক। তোমাদের যদি এরপরেও যদি কোনো কোশ্চেন তোমাদের সমস্যা থাকে তো অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। তোমরা যারা সাবস্ক্রিপশান মানে নিয়েছো, মেম্বারশিপ নিয়েছো, তাদের জন্যই বলছি, তাই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করলে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সেই প্রবলেমের সলিউশনটা করে দেবো। আশা করি ক্লিয়ার হলো, ঠিক আছে। আর মেম্বারশিপ নিলে তোমাদের সুবিধাও আছে, তোমরা বুঝতে পারবে, অনেক ভালো ভালো ভিডিও তোমরা মেম্বারশিপের ভিডিও তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ধন্যবাদ।